दीदी किसने मारा यार ये पर मुझे भी बहुत और हमारा अकाउंट में कि हमको किसी को अलाउ नहीं किया। मैम तो हार हो रही है। अब आप नंबर आपके फेवर में नहीं आए दीदी। दीदी 180 से ज्यादा लूट किए। দাঁড়ান, বিশ্লেষণে একটু পরে যাচ্ছি, আগে দেখি একটু পদ্ম ফুটিয়ে নি। পশ্চিমবঙ্গে যেভাবে পদ্ম ফুটেছে আমরাও একটু চেষ্টা করি পদ্ম ফোটাতে পারি নাকি। পদ্ম ফোটানো কিন্তু অতটা সোজা রাস্তা ছিল না, তবে পশ্চিমবঙ্গের মানুষ পদ্ম ফুটিয়েছেন অনেক পরিশ্রমের ফলে। এখনো থ্রেট কল আসছে, তার মানে ভাবুন এদের সাহসটা ভাবুন, এখনো থ্রেট কল দিচ্ছে এরা। তো যাই হোক, পশ্চিমবঙ্গে এই পদ্ম ফুটে গেল, তবে এই পদ্মের শপথ নিয়েই আপনাদের সামনে একটা কথা বলতে পারি। ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের নোংরা দুর্নীতি বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়িয়েছিলাম নিজেদের কি হবে এই পরোয়া না করে, আবারও বলছি যে দল ক্ষমতায় আসলো যদি একই পদ্ধতি অবলম্বন করেন সমানভাবে প্রতিবাদ করব, এই পদ্ম ছুঁয়ে শপথ নিলাম। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল কংগ্রেসের মতো নোংরা রাজনৈতিক দল ভারতবর্ষের দ্বিতীয় নেই। হ্যাঁ, এর কাছাকাছি অনেক রাজনৈতিক দল পৌঁছানোর চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গেও তাদের অবস্থান রয়েছে, ভারতবর্ষেতে তো রয়েছেই, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নোংরাকে কেউ হারাতে পারেনি। তবে অনেকগুলোই রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে যারা তৃণমূল কংগ্রেসের কাছাকাছি পৌঁছে যাওয়ার টক্কর দিতে পারে। আমি তাদেরকে বলবো আপনারা নিজেদের ইভ্যালুয়েশন করুন। বারবার হেরে যাওয়া, পরাস্ত হয়ে যাওয়াটা এবার ইভ্যালুয়েশন করে দেখুন যে আপনাদের মানুষ প্রত্যাখ্যান করছে তার স্পষ্ট কারণ রয়েছে। যদি বুঝতে না পারেন, আমাদের মতো দু চারটে ইউটিউবারকে ভাড়া করে যদি নিয়ে রাখেন, তাহলে প্রশান্ত কিশোরের মতো পরামর্শদাতা আপনাদের প্রয়োজন হবে না। একেবারে বলতে পারি 5টি কারণ আপনাদের বলে দেবো আপনাদের পরাজয়ের মূল কারণ। যাই হোক, কতটা নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী সেটা আজকের প্রথম অংশটা দেখি আমি আপনাদের সামনে পর্বটা শুরু করলাম। আমি চেষ্টা করছি এই পদ্মটা রেখে দিতে যাতে দেখা যায় এখান থেকে, জানি না পারবো কিনা। তো কতটা নির্লজ্জ আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বড় বোন নন্দীগ্রাম থেকে হেরেছেন, বড় বোন ভবানীপুর থেকে হারলেন, মেজ বোন তো গতবার নন্দীগ্রামে হেরেই গিয়েছিলেন। বরঞ্চ বড় বোন আরো বেশি মার্জিনে হারলেন, 15,000-ও বেশি ভোটে প্রত্যাখ্যান করলো ভবানীপুরের মানুষ। এইরকম একজন নির্লজ্জ রাজনৈতিক নেত্রী, যাকে মাননীয়া এতদিন ধরে বলতাম, তার চেয়ারকে সম্মান রেখে আপনারা অনেকেই আপত্তি তুলতেন যে প্রলয়বাবু মাননীয়া কেন বলেন। বিশ্বাস করুন, ইচ্ছা করতো না বলতে, কিন্তু চেয়ারের তো একটা সম্মান রয়েছে। আর পড়াশোনা করা শিক্ষিত বাড়ির ছেলে, যাকে তাকে তো এরকম ভাবে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সবার মতো তো গালিগালাজ করা যায় না, তাই করতে পারিনি। কিন্তু হ্যাঁ, এবার প্রমিস করছি একে আর মাননীয়া বলার কোনো প্রশ্নই ওঠে না। এবং এই তৃণমূল নেত্রী এত বড় এর ঔদ্ধত্যর অহংকার, এখনো পরাজয়টাকে স্বীকার করতে না পেরে, 200 কোথায় বিজেপি 208-এর কাছাকাছি এরা 80, তা সত্ত্বেও এটাকে না মেনে এখনো পর্যন্ত ওই ইভিএম এর দোষ, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দোষ এই দিয়ে এখনো চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে রেজিগনেশন দেবে। তো এর কাছ থেকে রেজিগনেশনটা জোর করে কিভাবে আদায় করতে হয় এটাও জ্ঞানেশ কুমার ভালোই জানেন। আসুন আজকে আলোচনা করব প্রত্যেকটা বিষয়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ অংশ দেখাই। পরিবর্তন মাত্র হয়েছে, এখনো নতুন সরকার গঠন হয়নি, তার মধ্যেই খেলা শুরু হয়ে গেছে। কি খেলা? গতকাল রাত্রিরেই বলেছিলাম, আজকে সংবাদ মাধ্যমে দেখাচ্ছি। সরকারি দপ্তর থেকে সরবে না একটিও ফাইল, চলবে না নথি নকলও, গণনার দিনেই নির্দেশিকা জারি করলেন মুখ্য সচিব দুষ্মন্ত। এই যে এখন তো মুখ্যমন্ত্রী রেজিগনেশন দেননি, কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর অযোগ্য, মানে বিগত 15 বছর ধরে তিনি অযোগ্য ছিলেন। প্রথম 5 বছর মানুষ বিশ্বাস করে এনেছিলেন, তারপর থেকে তিনি অযোগ্য। তো সেই অযোগ্য মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ম্যান্ডেট পাওয়ার পরও যেহেতু দেননি, নবান্ন পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এখনো ওই নেত্রীর অনেকে রয়ে গেছেন নবান্নে, যারা দাক্ষিণ্য গ্রহণ করেছেন, তাদেরকে দিয়ে ফাইল সরানো হতে পারে।
কিংবা তাদেরকে দিয়ে ফাইলের কোনো কপি তুলে রেখে দেওয়া কিংবা কোনো তথ্য পাচার করা, এই কাণ্ড ঘটনা হতে পারে। অনেক আইএএস অফিসাররা তো এখনো পর্যন্ত প্রচুর দাক্ষিণ্য গ্রহণ করেছেন। অনেক বড় শুভেন্দু অধিকারী তথ্য দিয়েছিলেন, কার কটা বাংলো, কার কটা জমি, কে কাকে, কার ছেলে মেয়েকে কোথায় চাকরি দিয়েছেন, সব তথ্য রয়েছে। শুভেন্দু অধিকারী আর 9 তারিখে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ নেবেন, আশা করি তিনি তার এই একটা একটা করে ফাইলগুলো খুলবেন এবং সেখানে এই এই মানে কোনো ফাইল যেন ট্রান্সফার না হয় তার জন্য পরিষ্কারভাবে কিন্তু এখানে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন 24 ঘন্টা হয়নি, একটা গভর্নমেন্ট শপথও নেয়নি, তার মধ্যে কিন্তু তারা কাজ করতে শুরু করে দিয়েছে। আমি এখানে কতগুলো পয়েন্ট আপনাদের সামনে বলবো। সিপিএম ডোমকলে মুর্শিদাবাদে টিম করে জ্বলছে, 0 থেকে 1 তারা গেছে। আমি বিজেপির কাছে বলবো তৃণমূলের রাস্তায় যাবেন না, ওকে আবার দল ভাঙিয়ে নিজেদের দলে নেবেন না। কোনো সিপিএম প্রার্থীকে, কোনো সবথেকে বড় কথা হচ্ছে এই তৃণমূলের একটা বিরাট অংশের মানুষ এখন বিজেপির দিকে আসার জন্য মরিয়া চেষ্টা করবে, এমনকি যারা জয়ী প্রার্থীরাও রয়েছে তারাও আসার চেষ্টা করবে। আমার বক্তব্য হচ্ছে দেখবেন সেই সমস্ত প্রার্থী, সেই সমস্ত কর্মীদেরই নেবেন বা সেই সমস্ত মানুষদেরই নেবেন যাদের সাধারণ মানুষের উপর এতটা ক্রোধ নেই। তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রী যারা ছিলেন, মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের তো তাদের উপর বিরাট ক্রোধ। যেমন কয়েকটা নাম বলেই আপনারা বুঝতে পারবেন। যেমন হচ্ছে ধরুন মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়ান, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত যে নেতৃত্ব, ফিরাদ হাকিম, এই সমস্ত যে নেতৃত্বরা রয়েছেন এরা তো পশ্চিমবঙ্গের মানুষকে কম জ্বালাতন করলেন না। তো এই সমস্ত মুখগুলোর বা এর কাছাকাছি যারা থাকতেন, ঘুরঘুর করতেন, কোনো অবস্থাতেই কোনো দাক্ষিণ্যে কুণাল ঘোষ এখন জিতে গেছেন ওখানে। তাও যদি বলেন বিজেপিতে আসবো, দয়া করে এই ভুলটি করবেন না। আশা করি এই ভুল আপনারা করবেন না। কি আপনাদেরও তাই মত? তো লিখে জানান, নেওয়া উচিত কি? কর্মীদের নিতে পারেন, কিন্তু এই সমস্ত সুবিধাবাদী স্বার্থপর মানুষ যারা পশ্চিমবঙ্গের এই যন্ত্রণাটাকে আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত করেছেন, এদেরকে একটা অংশ যেন জায়গা দেওয়া না হয়। আমি আর একটা বলবো যে কংগ্রেস 2টি আসনে তখনও পর্যন্ত জয়লাভের কথা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির নওদা এবং রেজিনগর 2টি জায়গা থেকে দাঁড়িয়েছিলেন, একার ইয়েতে 2টি জায়গা জিতে দেখিয়ে দিয়েছেন। অথচ সেখানে তৃণমূল কংগ্রেসের নামগুলো আমি একটা জায়গায় ভুলে যেতে পারি 2-4টের পরে, এই সমস্ত নামগুলো তো মনে রাখার মতো নাম নয়। তো এদের নামগুলো বলছি, হুমায়ুন কবির 2টো জায়গা থেকে জিতে দেখিয়ে দিয়েছেন। আর এইগুলো দেখুন, আজকে অসাধারণ ভাগ্য ভালো পশ্চিমবঙ্গের, যে একবার বলেছিলাম আপনাদের যে কোনো চটিচাটা এই কবি, ঠিক আছে, মানে একটা চটিচাটা কবি, একটা চটিচাটা সাহিত্যিক, লেখক, এদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিয়েছেন। ঠিক আছে, এটা সব থেকে ভালো ব্যাপার, এদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিয়েছেন। পশ্চিমবঙ্গটা আজকে অনেকটা কলঙ্ক মুক্ত, পশ্চিমবঙ্গটা অনেকটা আজকে ভার মুক্ত। কেন ভার মুক্ত? এই যে নামগুলো এবারে পড়বো, এরা কেউ ম্যাক্সিমামই সবাই মন্ত্রী ছিলেন, বা মন্ত্রী না হলেও তার কাছাকাছি জায়গায় ছিলেন, হেভি ওয়েট। তাদের প্রত্যেকেই পরাস্ত হয়েছেন। এবং এই কলঙ্কিত রাজনৈতিক নেতৃত্বরা, এরা শুধু রাজনৈতিক নেতৃত্ব হিসাবে ফেলিওর না, এরা মানুষ হিসাবে অত্যন্ত নীচ প্রকৃতির মানুষ। এরা অত্যন্ত, মানে মানুষের কোয়ালিটিতেও এরা অত্যন্ত বিলো মার্কস পেয়ে এরা কিন্তু সেই কোয়ালিফিকেশনেও কোয়ালিফাইড হয়েছেন। তাদের নাম করি: সুজিত বোস, শশী পাঁজা, উদয়ন গুহ, নিজের বাবাকে পর্যন্ত অসম্মান করে। এই লোকটার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? উদয়ন গুহ, শশী পাঁজা নিজের বাড়ি থেকে ঢিল ছড়ে বিজেপির মিছিলে রক্তাক্ত করলেন, তারপরে নাটক করলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? ব্রাত্য বসু, একে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। তারাই চাকরি পাবে যারা তৃণমূলটা করে। কেন দেবো কিচ্ছু বলবো না, হিসাব হবে না ওই বক্তব্যের? ব্রাত্য বসুকে আনসার দিতে হবে না যে তৃণমূল চাকরি পাবে? তোমাদের কি, মানে আমি আর বললাম না, মুখ দিয়ে বেরিয়ে গেছিল, বললাম না। তো ব্রাত্য বসুকে আনসার দিতে হবে, কাকে কাকে চাকরি দিয়েছেন হিসাব দিতে হবে। হিসাব না দিলে এরপরে যা নেতৃত্বরা আসবেন, আমরা বলে বলে ব্যবস্থা করাবো যেন এরা গারদের পেছনে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। মানুষের টাকা যারা লুট করেছেন, যোগ্য প্রার্থীদের যারা বঞ্চিত করেছেন, যেটা প্রকাশ্যে স্বীকার করেছেন, এদেরকে আগে ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে এদের আইনানুগ শাস্তি হওয়া উচিত। চন্দ্রিমা ভট্টাচার্য,
একে নিয়ে কথা বলা উচিত? বললাম না। আচ্ছা, স্বপন দেবনাথ ছেড়ে দিন, একটু কম পরিচিত কিন্তু ধুরন্ধর জিনিস। আচ্ছা, এরপরে রয়েছে ধরুন ইন্দ্রনীল সেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অকাধ্য কুকাধ্য লেখা গানগুলোকে যিনি গাইতেন, ওই বিকট সুর দিয়ে গাইতেন, একটা মানে ওই যতক্ষণ গাইতেন ততক্ষণ কান একটা অস্বস্তিকর জায়গা। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা বুম্বা বুম্বা, এইগুলো এবার অন্তত পশ্চিমবঙ্গের মানুষ শুনবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা এঁকে দিয়ে, দেখো আমি কি এঁকেছি, আর তাবেদার গুলো হাততালি দিয়ে বললো বাবা কি এঁকেছেন কি এঁকেছেন দিদি কি এঁকেছেন, ফাটাফাটি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লাইন, মেঘের ওপর সূর্য, পাখা ঘোরে চাঁদের মাথায়, আমার বাবা তোমার বাবা, বা দিদি কি কবিতা লিখেছেন কি কবিতা লিখেছেন বলে একদম মানে সব লেগে পড়লো। মানে এই যে হাস্যকর জিনিসগুলো পশ্চিমবঙ্গের মানুষকে বাধ্য করা হতো, মানসিক চাপ তৈরি হতো আমাদের মধ্যে, এইগুলো থেকে নিষ্কৃতি পাবো আমরা। একটা মুখ্যমন্ত্রী বলছে যে আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে একটা বাজেট তৈরি করি, মানে তিনি যে বাজেটের কিচ্ছু বোঝেন না। যে কোনো ফাইন্যান্সিয়াল নলেজ থাকা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, আপনি শুধু নিজের বাড়ির বাজেটটা ভাবুন, যে আপনার বাড়ির বাজেটটা, আপনি 1 বছরের বাজেট তৈরি আপনি নিজের বাড়ির যদিও করেন, দেখবেন যে আপনার অন্তত 4 ঘন্টা টাইম লাগবে 1 বছরের যদি আপনাকে বাজেট তৈরি করতে হয়, কোন খাতে কোথায় খরচ করবেন। সেখানে একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যের বাজেট তৈরি করতে করতে বলছে আমার 2 মিনিট বাজেট লাগে। এত ঔদ্ধত্যপূর্ণ মহিলা, ভাবেন যে আমি যেটা করি ওটাই সব ঠিক, আর নিজেদের ওই নচিকেতা, ওই মনে পড়ে গেল কোথায় ওইসবগুলো মানে সমস্ত মহানায়ক উত্তম কুমার প্রাপ্ত নচিকেতাও নাকি উত্তম কুমার ইয়ে পেয়েছেন, বুঝেছেন? জীবনে অভিনয় করেনি, ওকেও উত্তম কুমার পুরস্কার দিয়েছে। মানে যা ইচ্ছা তাই, যতটা নোংরা লেভেলে করা যায়। একটা তো দেখুন, মানে যে ক্ষমতায় আসে সে একটু উচ্ছৃঙ্খল হয় ঠিক আছে, কিন্তু এই রকম নোংরা লেভেলের কেউ করেনি। আরো কয়েকটা নাম, যে শওকত মোল্লা হেরেছে ভাঙড়ে, অরূপ বিশ্বাস, আমি যখন খবর করছি গত রাত্রিরে তখনও কনফার্মেশন পাইনি, কিন্তু আমি দেখেছিলাম দীর্ঘ এই সময় পাপিয়া অধিকারী জিতছেন। বেচারাম মান্না, বীরবাহা হাঁসদা, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, গৌতম দেব, হেভিওয়েট নেতা। হেভিওয়েট মানে সত্যি এরা মানে মানে ওজনের দিক থেকে হেভিওয়েট হয়ে গিয়েছিলেন, আর মনুষ্যত্বের দিক থেকে এরা একেবারে মানে এদের কিচ্ছুটি মানে ছিল না। আপনি যত তৃণমূল কংগ্রেসের এখন এমন পর্যায়ে চলে গেছিল যে ব্যক্তি যত গুন্ডা, যার যত বেশি দুর্নীতি করার প্রয়োজন, সে তত বেশি তৃণমূলের বড় নেতা। কারণ তৃণমূলের লাইসেন্সটা পেয়ে যদি আপনি যান, তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই ছত্রছায়ায় এসে আপনি পুরোপুরি সেখানে সমস্ত অবৈধ বিজনেস করতে পারবেন। এইরকম একটা অদ্ভুত জঙ্গলরাজ পৃথিবীতে আমি জানি না কোনো জায়গায় হয়েছে কিনা। মানে ভারতবর্ষে যখন একটা রাজ্য দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা কার্যত, সেখানে আমাদের ভগবানের মতো কে উদয় হলেন বলুন তো? আজকে এই যে পরিস্থিতিটা কে আমাদের বাঁচালেন বলুন তো? নরেন্দ্র মোদী না, অমিত শাহ না, জ্ঞানেশ কুমার বাঁচালেন। একটা পেন নাম খুঁজবেন ওনাকে, বুঝেছেন তো? এইরকম একজন যদি কেউ আসতেন না 2024-এ কিংবা 2021-এ, সেদিনই পরিবর্তন হয়ে যেত। এর সঙ্গে এই নির্লজ্জ দলের সঙ্গে দীর্ঘদিন কোনো মানুষ নেই, কিন্তু তা সত্ত্বেও এই নির্লজ্জ দলটি শুধুমাত্র এই যে এত এসআইআর এর নাম ভোট বাদ গেল, এইগুলোকে ছাপ্পা ভোট দিয়ে, কিংবা এবার তো বুঝতে পারছেন ফলতাতে কি রেজাল্ট হবে জানেন তো? এবার এটা নির্বাচনের প্রয়োজন আছে নাকি? দেখবেন ফলতাতে কি রেজাল্ট হয়। জাহাঙ্গীর কোথায় গেল? জাহাঙ্গীর উত্তর দেবে না, পুষ্পা বলেছিল নিজেকে। এবার ওই 9 তারিখে মুখ্যমন্ত্রী শপথ হবে, পুলিশ প্রশাসন যারা আইন কার্যকর কিভাবে করতে হয় যেটা ভুলে গিয়েছিলেন, যারা তৃণমূলের ক্যাডার ভাবতে শুরু করে দিয়েছিলেন একটা বিরাট অংশের, তারা এবার আইনটা পড়াশোনা আবার শুরু করে দিন। যে সমস্ত কর্মীরা ভুলে গিয়েছিলেন তারা আবারও সংবিধান পড়া শুরু করুন, এবং আপনাদের ওথ সেগুলো নেওয়া শুরু করুন, ওথগুলো আরেকবার ঝালাই করুন। তারপরে এই যারা এই জাহাঙ্গীরের মতো বলেছিলেন নিজেদের পুষ্পা, এদেরকে নিজেদের দম দেখান উত্তরপ্রদেশ থেকে যেন আমাদের ভাড়া করে আনতে না হয়। এটা লজ্জা। পশ্চিমবঙ্গের আপনাদের আইপিএস ক্যাডার থেকে শুরু করে যারা ওসি আইসি যারা রয়েছেন তাদের জন্য এটা লজ্জা যে আপনাদের মেরুদণ্ডটা এতটাই বাঁকা করে দিয়েছিল। দেখুন, মেরুদণ্ড কিছুটা তো সোজা রাখতে পারতেন, কি হতো? আপনার ট্রান্সপার্টটি হতো, আর তো কিছু হতো না। এতটা মেরুদণ্ড বিকিয়ে দিয়েছিলেন, এতটা মানুষকে পশ্চিমবঙ্গের মানুষ জ্বালায় যন্ত্রণায় জ্বলছে দেখেও আপনারা চুপ করেছিলেন। একটুও
মানে কেউ তো আসলেন না কেন? আপনাদেরও তো একটা ফোরাম হতে পারতো, আপনারা পারলেন না একটা গণ ফোরাম তৈরি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গ্রুপ তৈরি করে যে না আমরা আমরা বিরুদ্ধে যাব, আমাদের গণ ইস্তফা দিলাম, যান আইপিএস অফিসারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচারা শুধু তার কাজ করুক, আমরা গণ ইস্তফা দিলাম। একটা করতে পারলেন না, 15টা বছর সময় পেলেন। এই বেকার যারা 26,000-এর চাকরি চুরি হয়ে গেল তাদের মাথায় ডান্ডা মারলেন। ক্ষমা করবেন আপনার পরিবাররা আপনাদের? আপনি ক্ষমা করবেন আপনাকে? আপনার তো আর বস নেই এখন। যারা ডান্ডা মেরেছিলেন ভিডিও ফুটেজ গুলো তো রয়েছে। হ্যাঁ, একটা চাকরি প্রার্থীর চাকরি চলে গেছে, চাকরি চাইতে গেছেন, আপনারা ডান্ডা মেরেছেন, পা ভেঙে দিয়েছেন, চোখে মেরে দিয়েছেন, কামড়ে দিয়েছেন, পুলিশ হয়ে আপনারা কামড়ে দিয়েছিলেন আপনারা। এটা তো বিনীত গোয়েল বলেনি, বিনীত গোয়েল নয় নির্দেশ দিয়েছে এদেরকে লাঠিচার্জ করে ভাগিয়ে দাও, কামড়াতে তো আর বলেনি। তো এই নির্লজ্জ প্রয়াসগুলো আপনারা যারা করেছেন, এবার আপনাদের বিচার কি হবে? সেই জন্য মানুষ যা বিচার দিয়ে দিয়েছে সেটাই শিরোধার্য করে নিন। এবার আবারও আইন পশ্চিমবঙ্গে লাগু করুন, যেটা আমাদের এনএইচআরসি বলে গিয়েছিল যে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে, সেটা কিন্তু আর হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, তিনি বদলার কথা বলেননি, কিন্তু আমিও আপনাদের সামনে আবেদন করছি বদলার কথা নয়, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আর দুর্নীতিদের রং ধর্ম না দেখে তাদেরকে একেবারে ওই বুলডোজারের তলায় আনুন, তাদের বাড়িঘরকে বুলডোজারের তলায় আনুন। রং ধর্ম দেখার প্রয়োজন নেই, আর তো প্রয়োজন নেই। এতদিন রং ধর্ম দেখতেন, এখন তো আর প্রয়োজন নেই। আর আমরা বলছিও না যে শুধু হিন্দু কমিউনিটি সব ছাড় দিয়ে দিন, বলছিও না, তার কারণ আমরা তখনও বলিনি, আমরা এখনো বলছি না, তার কারণ আমাদের পিঠের শিরদাঁড়াটা সোজা। আমরা তৃণমূলের ওই জয় বাংলা বাহিনী নই যে তৃণমূলে থাকলেই বলতাম যে ঠিক আছে একটা কমিউনিটিকে ছেড়ে দাও, আমরা এরকম নয়। আমরা এখনো বলছি কোনো হিন্দু মানে বিশৃঙ্খল করেন, কোনো কোনো বাজে কাজ করেন, আইনের আওতায় এনে তাদেরকে তাদেরকে রাস্তা দেখান, তাদেরকে পথ দেখান। শুভেন্দু অধিকারীকে একটা জনসভা করতে গিয়ে 100টার উপরে বেশি মামলা করতে হয়েছে। এই নির্লজ্জ প্রয়াসগুলো কি ভুলে যাব আমরা? একটা বিরোধী পরিসরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে গলা টিপে ধরেছিলেন এটা ভুলে যাব? আর এই সিপিএম, এই কংগ্রেসের অবদানও ভুলবো না। ক্রমাগত এই আজকের যিনি হিরো জ্ঞানেশ কুমার, তাকে ক্রমাগত তাকে অপদার্থ বলে, তাকে যা ইচ্ছা তাই করে, আজকে সংবাদ মাধ্যমগুলো দেখে যেন আমার হাসি পাচ্ছিল, ভালো লাগছিল যে হঠাৎ করে একবারে কিরকম ভেতরে নিজেকে পুরুষ পুরুষ ভাবতে শুরু করে দিয়েছেন, একেবারে যা ইচ্ছা তাই বলছেন। ভাবুন, দুদিন আগেও বলতে পারছিল না, তাই না? ওই মানুষটাই বসেছিল, ওই চেয়ারেই বসেছিল, ওই টেলিভিশন চ্যানেল ছিল, তাও বলতে পারছিলেন না। আমরা বলছিলাম অবলীলাক্রমে, ওরা বলতে পারছিল না। ওরা বললে আজকে ওরাও যদি নিজেদের কাজটা করতো না, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মানুষের এতটা দুর্ভোগ হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক প্রশ্নটা করতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই পরাস্ত হতে পারতেন, কিন্তু করেননি কেউ। আজকে হঠাৎ করে পৌরসত্ব সবার জেগে গেছে, ভালো, নিশ্চিতভাবে জাগুক। আপনারা ডিলে করেছেন, আপনাদের পৌরসত্ব কোথাও গিয়ে কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল, আপনাদের একাধিক শো আমরা ওইগুলোকে এনে দর্শকদের সামনে দেখাতে পারি যে কিভাবে আপনারা দিনের পর দিন এই শাসকের হয়ে কথা বলেছেন। এই আপনারাই এসআইআর এর লাইনে মৃত্যু বলে, বিএলওদের মৃত্যু বলে কত খবর করেছেন এবং জ্ঞানেশ কুমারকে কাঠগড়ায় তুলেছেন। এই আপনারা এই আজকালকে রাত্রির বেলা যারা আস্ফালন করছিলেন যে জ্ঞানেশ কুমার হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ যারা বলছিলেন, তারা 1 মাস আগে তারাই কিন্তু ওই বিএলও কেন তাদের হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, এটা জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে, আপনারা কাঠগড়ায় তুলেছিলেন। আজকে জ্ঞানেশ কুমারকে 100 মার্কস দিচ্ছেন। আপনারা সেদিন প্রমাণ করতে পেরেছিলেন যে বিএলওর মর্মান্তিক মৃত্যু হয়েছিল, সেই বিএলও তো তৃণমূল বলে দিয়েছে যে তার এসআইআর এর কাজ করতে গিয়ে মারা গেছে। আপনি প্রমাণ করতে পেরেছেন, সঞ্চালক মশাই যিনি টিভির থেকে রাত 8টার শোয়ে বলেন, আপনারা প্রমাণ করতে পেরেছেন যে এক্স্যাক্টলি ওই কারণে তার মৃত্যু হয়েছিল। তৃণমূলের ন্যারেটিভটা সাধারণ মানুষকে খাইয়ে দিয়ে জ্ঞানেশ কুমারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আমরা কিন্তু মানুষের মনে ভরসাটা জুগিয়ে গেছিলাম। আমরা বলেছিলাম জ্ঞানেশ কুমার যা করছেন ঠিক করছেন, কাজ করতে গেলে ভুল হয় কিন্তু কাজটা তিনি ঠিক করছেন, তিনি কাজটা করছেন। আর সেটাকে আটকানোর জন্য সংবাদ মাধ্যমও লেগে গিয়েছিল, কারণ তারা তখনও বুঝতে পারেনি যে পরিবর্তন যদি না হয়। আমরা কিন্তু ওই ধারণা ধারিনি। আমিও আপনাদের সামনে বলেছিলাম দেখুন পরিবর্তন হবে কিনা, বিজেপি জিতলেও ক্লোজ কন্টেস্ট হবে, তার সত্ত্বেও কিন্তু আমরা সত্যের পথ ছাড়িনি। আর এরা যখন দেখলো পরিবর্তন হয়ে গেছে, যখন একটা জাহাজ ডুবে গেছে, তখন সেই জাহাজকে লাথি মারছে। অথচ একটা পরিত্যক্ত জাহাজ যেটাকে ফেলে দেওয়া উচিত, সেটাকে নিজেদের দর্পণ করে সেই কাজটা কিন্তু তারা করেনি।
আপনারা তার সাক্ষী রয়েছে, কি থাকেন। আমি কি মিথ্যা কথা বলছি আপনারা লিখুন, আমি যদি মিথ্যা কথা বলি, আমার যদি কোনো কথা মিথ্যা আপনারা লিখুন, আর আমি যদি সত্যি কথা বলি সাথে সেটাও লিখুন। এবার থেকে বলবো, অন্তত এবার থেকে ওই সংবাদ মিনমিনে সংবাদ মাধ্যমগুলোকে বলবো, এবার থেকে বিজেপির সমালোচনা করুন। বিজেপি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় না, সমালোচনা করুন, কনস্ট্রাকটিভ সমালোচনা করুন, বিজেপিকে পথ দেখিয়ে দিন, বিজেপিকে পথ দেখান, যেন বিজেপি সাধারণ মানুষের যা চাওয়া পাওয়া সেই অনুযায়ী কাজ করতে পারে। এদের ভুল হলেও এদেরকে দেখিয়ে দিন, বিজেপি আপনাদের ওরকম কেস দেবে না। তার কারণ এতগুলো রাজ্যে রয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে বুলডোজ শুধুমাত্র চালিয়েছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে, কোনো সংবাদ মাধ্যমের ওপর চালায়নি। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের কন্ট্রিবিউশনের জন্যই আজকে পশ্চিমবঙ্গে এই এত আকাঙ্ক্ষিত পদ্ম ফুটেছে। তাই এটাকে কলুষিত হতে দেবেন না যারা কর্মীরা রয়েছেন তাদের চেষ্টা। আর আমাদের কাজ হচ্ছে এর মধ্যে যদি কোনো কালো দাগ দেখা যায়, আমরা কিন্তু সাধারণ মানুষের সামনে আনবই। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।